আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 1-এর এক্সাম্পল 23 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রশ্নটি হলো, এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটি ব্যবধি হলো -5 থেকে 5। আমাদের দেখাতে হবে, যদি এটা একটা ফাংশন হয় তাহলে দেখাতে হবে ফুরিয়ার দ্বারা হবে f(x) = π/2 প্লাস 4/π cos x by 1 square plus cos 3x by 3 square plus cos 5x by 5 square plus ডট ডট এটা। এবং আবার বলছে দ্বিতীয় অংশে যে আরও দেখাতে হবে যে 1 এটা থেকে আমাদের দেখাতে হবে 1 + 1/3 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস ডট ডট ইকুয়াল টু 5 স্কোয়ার বাই 8। প্রশ্নটা খুবই ইজি এবং আগের ক্লাসগুলো তোমরা যদি করে থাকো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, এবং এই টাইপের প্রশ্ন তোমরা যদি বানিয়ে আসে দিতে পারবে অ্যান্সার। আচ্ছা, তো এখানে আমাদের বলছে এটা কি, এটার ফুরিয়ার দ্বারাটা আমরা দেখাতে হবে। তো অবশ্যই আমরা জানি যে ফুরিয়ার দ্বারাটি কি, আমি তোমাদের কিন্তু আগে ক্লাসগুলোতে আলোচনা করছিলাম যে ফুরিয়ার দ্বারাটা হলো f(x) = a0/2 প্লাস সামেশন n1 থেকে ∞ an cos nx প্লাস bn sin nx। এটা তোমাকে বলা হয় কি ফুরিয়ার দ্বারা। এখন এই ফুরিয়ার দ্বারা a0, an, bn এই তিনটা মান বের করবো আমরা। তারপর আমরা এখানে বসিয়ে আমরা কি করব, ফুরিয়ার দ্বারাটা নির্ণয় করব। তো আমাদের a0, an, bn এটা সূত্র আছে, আমি তোমাদের বুঝিয়েছিলাম আগের ক্লাসগুলিতে। যখন সীমা কি -π থেকে π হবে তখন a0 এর সূত্র হলো 1/π ইন্টিগ্রেশন -π থেকে π f(x) dx। এটা তোমার সূত্র কখন, যখন আমাদের ব্যবধি থাকবে -π থেকে π। আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি তোমাদের। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন, এখানে দুইটা ফাংশন দেখা আছে, ফাংশন দুইটা অংশ আছে, একটা হলো -π থেকে 0 আর একটা হলো 0 থেকে π, দুইটা মান। তো আমি কি করব, এই অংশটাকে দুইটা অংশে আলাদা করব যেহেতু দুইটা মান আছে। তো প্রথম অংশ কি -π থেকে 0, তারপর দ্বিতীয় অংশ কি 0 থেকে π। এই যে -π থেকে 0, 0 থেকে π, দুইটা অংশ আলাদা করলাম আমরা এখানে এটাকে। এখন আমরা যখন -π থেকে 0 তখন f(x) এর মান কত দেখি, তখন f(x) এর মান হলো 5 প্লাস x, যখন -π থেকে 0 হয় সীমা, এই যে বসালাম। আবার যখন 0 থেকে π হবে সীমাটা তখন 5 প্লাস x হবে। বুঝতে পারছো, f(x) এর মান বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো সমাকলন করব। তাহলে আমরা এখানে ধ্রুবক কী আছে x, আমি যদি dx এটার সাথে গুণ করি তাহলে আমরা যদি 5 dx যদি সমাকলন করি কি পাবো, 5 সাথে এই যে এটাকে যদি সমাকলন করি, আমরা জানি যে কোনো ধ্রুবককে যদি সমাকলন করি তখন ধ্রুবকটা আর এটার সাথে গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমরা এইটুক সমাকলন করলে 5x পাবো প্লাস, আবার এক্সকে যদি আমরা সমাকলন করি x² 2 পাবো, লিমিটটা বসে দিলে -π থেকে 0 প্লাস, আবার এটা দেখো পায়ের সাথে এখানে কি আছে dx আছে, অর্থাৎ আমরা যদি সমাকলন করি পায়ের সাথে এটা গুণ করলে হয়ে যাবে সমাকলন ধ্রুবকের সাথে। মাইনাস এক্সকে যদি সমাকলন করি x² 2 সীমা বসে দিব 0 থেকে π। এখন দেখো আমি আপার লিমিট বসাবো x এর মান 0, এখানে x এর মান 0, আপার লিমিট বসালাম। আপার লিমিট থেকে যখন লোয়ার লিমিট যাবো তখন মাইনাস হবে, লোয়ার লিমিট বসাবো তাহলে কী হবে -π² প্লাস, এটাকে যদি -π বসাই হোল স্কোয়ার দিলে কী হবে π² 2 প্লাস, আবার এখানে পাই বসাবো π² মাইনাস, এখানে পাই বসালে কী হবে π²। আপার লিমিট বসালাম, লোয়ার লিমিট বসালে আগে কি মাইনাস হবে, লোয়ার লিমিট যখন 0 বসাবো 0, এটা বসালে 0, জাস্ট সীমা বসালাম। এখন দেখো মাইনাসের কারণে পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়ে গেলো প্লাস মাইনাস, আবার এখানে আবার কী পাবো π² মাইনাস π² 2 পাবো। এখন আমি দেখো কি করছি, এটাকে যদি লসাগু করি তাহলে π² 2 পাবো প্লাস, এটাকে যদি লসাগু করি π² 2 পাবো। এখন এটাকে যদি লসাগু করি পুরোটাকে, লসাগু তো সবাই পারো, এটাকে যদি লসাগু করি কী পাবো 2π² 2। এখন কাটাকাটি যায়, এখানে 2 2 কাটা, পাই আর π² কাটাকাটি করলে শুধু পাই থাকবে। তো আমি এটাকে 2 নং সমীকরণ দিলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। সবাই বুঝতে পারছো এই নোটটা কীভাবে বের করলাম।
এ নটের মান। এখন আমাদের লাগবে এ এন। তো যখন ব্যবধি -পাই থেকে পাই হবে তখন আমাদের এ এনের সূত্র কি 1/পাই ইন্টিগ্রেশন -পাই থেকে পাই f(x cos nx dx) এটা সূত্র। আচ্ছা, তো আমি এই জিনিসটাকে দুইটা অংশে বিভক্ত করবো, যেহেতু দুইটা ফাংশনের একটা ফাংশনের দুইটা অংশ আছে, একটা কি -পাই থেকে 0, আবার একটা কি পাই থেকে 0 থেকে পাই, দুইটা অংশে আমরা বিভক্ত করলাম। এখন যখন -পাই থেকে 0 তখন আমাদের f(x) এর মান কী ছিল 5 + x, এই যে যখন -পাই থেকে 0 হয় তখন। আবার যখন 0 থেকে পাই তখন f(x) এর মান কত পাই - x। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এটাকে ইউবি সূত্র সাহায্যে কাজ করব। ইউবি সূত্র, তো ইন্টিগ্রেশনে ইউবি সূত্র এটা আমরা যে সাধারণত পড়ে আসলাম একটা সূত্র 3rd ইয়ার পর্যন্ত। তো আমি ওই জিনিসটাকে একটু অন্যরকমভাবে, একই সূত্র, অ্যান্সার হবে কিন্তু একই, কিন্তু আমি যখন অ্যাপ্লাইডে করবো তখন এটা কি সহজ হবে এভাবে ক্যালকুলেশনটা। সূত্রটা দেখায় তোমাদের, এই যে ইউবি সূত্র। তো আমরা জানতাম কি, যে আমরা ইউবি সূত্রটা জানতাম, যে ইউবি সূত্র জানতাম আমরা যে তোমার ডিএক্স ইউ রেখে বিকে ইন্টিগ্রেশন করব মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ইউকে করবো অন্তরীকরণ, এটা আমরা কিন্তু জানতাম, এবং পুরোটাকে আমরা ডিএক্স করবো। তো আমরা জানতাম যে ইউবি ডিএক্স এটা সূত্র কি, ইউ রেখে বিকে ইন্টিগ্রেশন করবো মাইনাস ইন্টিগ্রেশন ইউকে অন্তরীকরণ করবো বিকে ইন্টিগ্রেশন করবো ডিএক্স, এটা আমরা কিন্তু জানতাম সূত্রটা, এটা আমরা সূত্র জানতাম। কি এই সূত্রটাকে একটু আমরা অন্যরকম করে আমরা এভাবে করব, মানে এই ম্যাথটাগুলো সলিউশন মানে সহজ করার জন্য এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই বিষয়, ঠিক আছে? এই জিনিসটা আমরা যে ক্যালকুলেশন করে যে মান পাবো আর এভাবে ক্যালকুলেশন করে সেম মান পাবো, শুধু এখানে তোমার পদ্ধতিটা দুই রকম করছি। তো যখন আমরা এখানে ইউবি সূত্র ইউজ করবো তখন আমরা কি করব, ইউটাকে বিকে আমরা সমাকলন করব। এই যে এখানে b1, এই 1 দ্বারা প্রকাশ করে সমাকলন বোঝায়, আর এখানে যে প্রাইম বোঝায়, এই প্রাইম দ্বারা বোঝায় এখানে অন্তরীকরণ ডিডিএক্স। তাহলে এখানে যখন 1 2 3 বোঝায় তাহলে বিকে এই সমাকলন করবো একবার, b2 মানে কি এটাকে আবার সমাকলন করব, b3 মানে কি আবার সমাকলন করব, আর এখানে প্রাইম দ্বারা বোঝায় যে ইউকে একবার অন্তরীকরণ করব, এটাকে আবার অন্তরীকরণ করব। অর্থাৎ প্রাইম মানে অন্তরীকরণ এবং 1 2 এগুলোকে বলে সমাকলন করা বোঝায়। তো সূত্র লিখে রাখো, ইউবি এর সূত্র। তাহলে ইউ রেখে প্রথম বিকে আমরা সমাকলন করব মাইনাস আবার ইউকে অন্তরীকরণ করব, বিকে সমাকলন করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যে এটার মান 0 হবে ততক্ষণ চলতে থাকবে। অর্থাৎ এই অন্তরীকরণের মান যতক্ষণ না পর্যন্ত 0 হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? সবাই বুঝতে পারছো? তাহলে আমরা এটাকে ইউ মনে করবো, এটাকে বি মনে করব, ইউবি। তাহলে আমরা ইউবি সূত্র কি, ইউ রেখে দিব, ইউ রেখে বিকে ইন্টিগ্রেশন করবো আমরা। এখন cos nx কে যদি আমি ইন্টিগ্রেশন করি sin nx পাবো, আর এখানে যে অংশটা আছে সেটাকে ভাগ আকারে নিতে হয় জানো, সূত্র মাইনাস আবার এটাকে অন্তরীকরণ করতে হবে। এখানে ইউ প্রাইম ছিল আমাদের কোশ্চেনে, এই সূত্রটা একটু আগে দেখালাম, ইউ প্রাইম ছিল, অর্থাৎ এটাকে অন্তরীকরণ করব। এখন এটাকে যদি অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, এটাকে করলে 0, এটাকে করলে 1 হবে। এখন এখানে ছিল b2 ছিল, b2 মানে এটাকে আবার অন্তরীকরণ করব। এখন sin nx কে যদি আমরা সমাকলন করব, এটাকে যদি সমাকলন করি, সমাকলন তো জানো যে sin x কে যদি সমাকলন করি কী পাবো, cos x পাবো মাইনাস cos x পাবো, সমাকলন সূত্র জানো, এটাকে যদি সমাকলন করি মাইনাস cos x পাবো। তো এখানে আছে n, তো সেখানে nটা নিচে হবে আর এখানে n, দুইটা n মিলে n² হয়েছে। এর পরবর্তীতে আমরা জানি এখানে ইউ প্রাইম ইউ ডাবল প্রাইম, তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি তখন পরবর্তীগুলি কী হবে, 0 হবে। আমি একটা আগে বলেছিলাম এই যে সূত্র, এই অন্তরীকরণের মান যদি কি হয় 0 হয় তাহলে কিন্তু স্টপ, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে ছিল এটা ইউ, এটাকে অন্তরীকরণ করে পেয়েছি আমরা ইউ প্রাইম। এখন এটাকে যদি অন্তরীকরণ করি বাকিগুলো সব 0 হবে, তাহলে আমাদের এই দুইটাই থাকবে। সেমভাবে এটা ইউ এটা বি মনে করবো আমরা, তাহলে ইউ রেখে বিকে আমরা কী করছি, আমরা সমাকলন করেছি
তাহলে এটাকে যদি সমাকলন করি কী পাবো সাইন এন এক্স, আর এখানে এন আছে, এনটা নিচে লিখবো সূত্রে মাইনাস। এখন আমরা এই ইউকে অন্তরীকরণ করব, তাহলে -1 পাবো অন্তরীকরণ করলে, আর আমরা যে মানটা পাইছি এটাকে সমাকলন করব। এখন সাইন এক্সকে যদি সমাকলন করি -cos x পাবো, এখানে এন আছে, এনটা আমি নিচে লিখবো, আর এখানে এন, দুটা মিলে এন স্কোয়ার হয়েছে। আর এখানে আমরা যে লিমিটটা বসিয়ে দিব -π থেকে 0, আর এখানে আমরা 0 থেকে পাই। সবাই বুঝতে পারছো? লিমিটটা বসিয়ে দেবো আমরা এখানে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করেছি সেটা দেখো। লিমিট বসাবো, তাহলে এখানে এক্সের জায়গায় আমরা যদি এই দেখো, আমরা মনে রাখবা যে সাইন nπ আকারে থাকলে সেটা মান 0 হবে, nπ আকারে। এখন n এর মান যদি 1 2 3 0, তাহলে সেটা মান কী হবে? 0 হবে। এই দেখো সাইন nπ আকারে যখন থাকবে তখন কী হবে? 0 হবে। এই যে মনে রাখবা, এই যে মনে রাখবা, অর্থাৎ n এর মান 0 1 2 3 যাই বসো না কেন সেটা মান 0 হবে, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে আমাদের এই সূত্র অনুসারে আমরা এটা লিখব, তোমার এইখানে 0 হবে, তাহলে সাইন 0 মান কত? পুরোটা 0 হবে বাদ, এই যে 0 লিখলাম। তারপর দেখো মাইনাস মাইনাস, আমরা এই মাইনাস মাইনাসে কাজ করবো কিন্তু আগে, ঠিক আছে? মাইনাস কত? মাইনাস প্লাস, তারপর এখানে 0 বসাবো, তাহলে cos 0 মান কত? 1/n² থাকবে। আবার লিমিট বসলাম, মাইনাস লোয়ার লিমিট বসাবো, -π যদি এখানে বসাই প্লাস -π, অর্থাৎ 0 হয়ে যাবে, পুরোটা 0। অথবা তুমি যদি এখানে যদি আমরা পাই বসো তাও 0 হয়ে যাবে, তাও মাইনাস প্লাস। আবার এখানে যদি পাই বসাই, আমরা জানি দেখো এই মাইনাস মাইনাসের কী হচ্ছে? প্লাস হয়ে গেছে। আর এই যেখানে আমরা যদি এক্সের জায়গায় -π বসাই, আমরা জানি যে cos -π, এই মাইনাসটা তখন চলে যায় খেয়ে ফেলে, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি তোমার cos π লিখতে পারি, অর্থাৎ cos -π আর cos π কিন্তু এক বিষয়, এটা আমরা জানি। অর্থাৎ এক্সের জায়গায় -π বসালে কি সেই এই যে এখানে পাই হবে, আনি সাইন স্কয়ার। তা আমি এখানে প্রথমে এই বক্সটা কাজ করলাম, তারপরে এটা কাজ করব। তো এখানে দেখো আমি এক্সের জায়গায় যদি পাই বসাই আবার পুরোটা 0 হয়ে যাবে, অথবা তুমি যদি এখানে দেখো এক্সের জায়গায় পাই বসাও তখন আবার 0 হয়ে যাবে, তাহলে এখানে 0। তারপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তারপর এখানে আমরা কী এই আবার পাই বসাবো, তাহলে nπ cos nπ যা আছে তাই রেখে দিব, ঠিক আছে? cos nπ এর মান যা আছে তাই রেখে দিব আমরা এখানে, n² মাইনাস লোয়ার লিমিট 0 বসাবো, তাহলে আমরা জানি সাইন 0 মান 0, পুরোটা 0, মাইনাস প্লাস মাইনাস মাইনাস মাইনাস, আর এখানে প্লাস মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এই যে এখন আমরা না কি করলাম আমি এটাকে, আচ্ছা এখানে আমরা পায়ের মান বসালাম, কোথায়? এখানে। তাহলে এখানে পায়ের মান বসালে এই জিনিসটা কী হবে? 0 হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে যদি পায়ের মান বসাই তাহলে আমরা এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাস, তাহলে nπ হবে। আবার আমরা লোয়ার লিমিট বসাবো, মাইনাস এখানে যদি 0 বসাই তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তারপর এখানে দেখো মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাসে মাইনাস। এখন এখানে 0 বসাই 1/n² হবে, আর মাইনাসটা এখানে কাজ করছি। সবাই বুঝতে পারছো কীভাবে মান বসালাম? এখন এখানে 1/n² মাইনাস, এটাকে আমরা লিখতে পারি cos, মাইনাস দেখো মাইনাস এখানে চিহ্ন পরিবর্তন, মাইনাস cos nπ/n² প্লাস, এখন এখানে পাবো কত? মাইনাস cos nπ/n², মাইনাস এখানে চিহ্ন পরিবর্তন, প্লাস 1/n²। আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে বা আমাকে মেসেজ দিবে। এখন এই দুই পক্ষ থেকে n² কমন যায়, আবার এই দুই পক্ষ থেকে n² কমন যায়, অর্থাৎ এই চারটা অংশ থেকে আমাদের 1/n² কমন যায়, 1/n²। থাকবে কি 1 মাইনাস cos nπ, এখানে মাইনাস cos nπ প্লাস 1 থাকবে, n² 1/n² কমন নিলে এখানে। এখন আমরা দেখো প্লাস মাইনাস মাইনাস প্লাস 1, তো এখানে 1 প্লাস 1 অর্থাৎ 2, মাইনাস cos nπ মাইনাস cos nπ মাইনাস 2 cos nπ লিখতে পারি। আচ্ছা,
তো এটা আমরা লিখতে পারি এখানে 2 কমন নিতে পারি, 2 এর পেছনে আসলাম। এখন আমরা জানবো যে cos n পাই, এটা মনে রাখবা সবসময় সূত্র। cos n পাই মানে হলো -1/n। cos n পাই মানে কি -1/n। তাহলে আমরা এখানে cos n পাই কি সূত্র বসলাম -1/n। এটা তোমার হলো an এর মান, এটা 3 নং সমীকরণ দিলাম। এখন আমরা বের করব bn এর মান বের করব, যে bn কোথায় জানো bn, এই যে bn এর মান বের করব আমরা। তো bn যখন আমরা জানি যে -পাই থেকে যখন পাই ব্যবধি থাকবে তখন bn এর সূত্র কি 1/পাই ইন্টিগ্রেশন -পাই থেকে পাই f(x sin n x dx), এটা সূত্র bn এর। এখন যেহেতু আমরা ফাংশন দুইটা অংশ আছে, তো এটাকে আমরা দুইভাবে বিভক্ত করব, -0 থেকে -পাই থেকে 0 f(x sin n x dx) প্লাস 0 থেকে পাই f(x sin n x dx). এখন যখন -0 থেকে পাই ছিল তখন f(x) এর মান কত, পাই প্লাস এক্স। আবার যখন 0 থেকে পাই তখন f(x) এর মান কত, পাই মাইনাস এক্স। আচ্ছা, সবাই বুঝতে পারছো? এখন আমরা এইটাকে ইউবি সূত্র দ্বারা কাজ করবো, কারণ ইউ রেখে বিকে ইন্টিগ্রেশন করবো। এখন সাইন এক্সকে যদি ইন্টিগ্রেশন করি cos n x পাবো, -cos n x, n আছে nটা ভাগাকে যাবে মাইনাস। এখন এই যে ইউকে অন্তরীকরণ করবো, এটাকে অন্তরীকরণ 1 হবে, 1টা এটার সাথে গুণাকার আছে। এখন মাইনাস তো আসি, cos n x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তো সাইন n x পাবো, আর এখানে n আছে n নিব, আর এই n দুইটা মিলে n স্কোয়ার, সীমা বসো -পাই থেকে 0 প্লাস এই যে প্লাস। আবার এটাকে ইউ, এটা বি মনে করবো, ইউ রেখে বিকে ইন্টিগ্রেশন করবো, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কী পাবো, -cos n x, n আছে nটা বাগাকে নিয়ে যাবো যে nটা সূত্রে মাইনাস। এখন এটাকে অন্তরীকরণ করবো, -1/-1 ইউকে। আবার এই বিকে ইন্টিগ্রেশন করবো, মাইনাস তো আছেই, এটাকে যদি ইন্টিগ্রেশন করি সাইন n x পাবো, এই n আর এই n মিলে n স্কোয়ার হয়েছে, সীমা বসাবো 0 থেকে পাই। এখন আমরা সীমা এই মানগুলো বসাবো। এখানে যদি আমরা 0 বসাই, খেয়াল করো এখানে 0 বসাই, তাহলে পাই থাক, এই মাইনাসটা কিন্তু সামনে চলে আসলো দেখুন, আর এখানে 0 বসাই -পাই, আর এই যে এখানে যদি 0 বসাই x জায়গায়, তাহলে আমরা cos 0 মানে কত, 1/n। তারপর দেখো, আর এখানে তো সাইন আকার আছে, সাইন n x, অর্থাৎ এটার মান n এর মান তুমি যাই বসো না কেন সেটার মান 0 হবে, আর দেখার বিষয় নাই এটা। আবার লিমিট বসলাম মাইনাস লোয়ার লিমিট, -পাই বসাবো এখানে, এখানে যদি -পাই বসে 100 জায়গায় 0 পাবো। আবার যদি এখানে আমরা জানি সাইন আছে, তাহলে এখানে n এর জায়গায় যদি পাই বসায় তাও 0 হয়ে যাবে, কারণ n পাই আকারে থাকলে 0 হয়ে যায়। তাহলে আমরা আপার লিমিট লোয়ার লিমিট এখানে বসিয়ে আমরা এইটুক পাই প্লাস। আবার এখানে আমরা দেখো পাই বসাবো এখানে, তো এখানে যদি পাই বসাই পুরোটা 0, আর এখানে যদি পাই বসাই পুরোটা 0, কারণ আমরা জানি n পাই আকারে থাকলে 0। আপার লিমিট বসালে মাইনাস লোয়ার লিমিট 0, এখানে 0 বসালে কী হবে, এই সামনে মাইনাস আছে আর এখানে পাই, আর এখানে যদি 0 বসাই, সরি কী করলাম, হ্যাঁ এখানে যদি 0 বসাই তাহলে 1/n হবে, দেখো 1/n, আর এখানে যদি 0 বসাই তো পুরোটা 0 0, জাস্ট আমরা কাজ করলাম। এখন এখানে পাবো -পাই/n প্লাস প্লাস 1/n, পাই n/n, ঠিক আছে, এই যে পাবো। এখন দেখো -পাই/n প্লাস পাই/n 0, 0 সাথে কোনো গুণ করলে 0, তাহলে bn এর মান কিন্তু আমরা 0 পেয়েছি। এখন আমরা যে a0 an bn এর মান পেয়েছি 2, 3, 4 নং, সেগুলো আমরা 1 নংয়ে বসাবো, এই যে 1 নংয়ে বসাবো। তাহলে a0 এর মান কত পেয়েছিলাম, পাই, সেটা আমরা দেখো এখানে বসালাম, পাই বসালাম। আবার এখানে an এর মান কত পেয়েছিলাম, an এর মান পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। তো সামেশন, এই যে সামেশন আমরা an এর মান বসালাম, এই যে এখানে কোথায় বসালাম বলো তো, এই যে an এর মান
আর কজ এন এক্স থাকবে, যে কন এন এক্স, কজ এন এক্স। এরপর বি এন এর মান আমরা জিরো পেয়েছি, অর্থাৎ জিরোর সাথে কোনো গুণ করলে তো জিরোই, তাহলে এটা বাদ, তাহলে এটুকু আমাদের থাকবে। ঠিক আছে, এ নট এ এন এর মান এখানে বসে এটুকু পেয়েছি আমরা। এখন আমাদের এন এর মান বসাবো, তো আমাদের এন এর মান যেহেতু বসাবো, আমাদের এইটুকু অংশ দরকার নেই, প্রয়োজন নেই, 2/π, কারণ এখানে এন এর মান বসানোর মতো জায়গা নেই। 2/π বাইরে নিয়ে আসলাম, রাখবো কি 1/n², এইটুকু রাখবো আমরা cos nx। এখন n এর মান প্রথমে 1 বসাবো, এখানে যদি 1 বসাই n এর মান, তাহলে -1 থাকবে, অর্থাৎ 2 থাকবে, n এর মান 1 বসাবো। আবার n এর মান যদি 2 বসাই এখানে, তাহলে 1 পাবো, 1 - 1 অর্থাৎ পুরোটা 0 হয়ে যাবে। আবার n এর মান যদি 3 বসাই, 3², এখানে বেজোড় থাকলে আমরা জানি এখানে -1 থাকবে, বেজোড় সংখ্যা, তো 1, আর এখানে -1 2 পাবো এখানে 3 বসালে। আবার যদি এখানে জোর বসাই, 4 বসাই, তাহলে এখানে 1 হবে, জোর বসালে 4, তো 1 - 1 অর্থাৎ 0 হয়ে যাবে, তাহলে পুরোটা 0। আবার যদি 5 বসাই, তাহলে -1, এই -1 থাকবে, 5 বসালে বেজোর থাকবে, তাহলে 1 - 1 + 1 অর্থাৎ 2 হবে, 5 বসালে, 5 বসালাম, এই যে n 5 বসালাম, এরকম চলতে থাকবে। অর্থাৎ জোর বসালে এই পুরোটা 0, আর বেজোর বসালে আমাদের যা 2 হবে, দেখো জোর বসালে এখানে 2 হবে, 2 বেজোর বসালে, এখানে বেজোর যদি বসাই, তাহলে এখানে আমাদের কী হবে, বেজোর যদি বসাই 2 হবে, আর জোর বসালে এখানে 0 হবে n এর মান। এই প্রত্যেকটা জায়গাতে 2 কমন যায়, 2 কমন নিলাম 4, তো cos x 1² প্লাস cos 3x n² 3³ 3² প্লাস cos 5x 2 তো কমন নিছি, তাহলে আমরা এখানে 5² দেখব, এরকম চলতে থাকবে। তো এটা আমাদের দেখাতে বলছিল, দেখো আমাদের প্রথম অংশ শেষ, এইটা আমাদের দেখানো হলো, তো এখানে লিখে দিবা দেখানো হলো। এখন আমাদের কিন্তু কাজ হয় নেই, লিখে দেবে এখানে দেখাতে বলছে যেহেতু। দ্বিতীয় অংশ কি, দ্বিতীয় অংশে বলবা আমাদের এটা সমাধানের জন্য আমাদের এটা লাগবে, কিন্তু এটা কার মান পেয়েছি, f(x) এর মান, এটা লাগবে, তাই এটাকে 5 নং সমীকরণ দিলাম। এখন আমরা এই যে মূল পয়েন্টে চলে আসছি, সেটা হলো আমরা যে এটা নির্ণয় করব, অর্থাৎ π²/8 এরকম আকারে, এখানে অনেক কিছু থাকতে পারে, এরকম আকারে যখন আমরা নির্ণয় করব, তখন আমরা প্রথমে দেখব অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন, সেটা আমরা দেখব প্রথমে। তো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন হওয়ার জন্য সেটা দেখবো আমরা x = 0 বিন্দুতে দেখবো আমরা কিন্তু। হ্যাঁ, এখন দেখো এখানে কিন্তু ইকুয়াল নেই, অর্থাৎ আমাদের এখানে মনে করি ইকুয়াল নেই, অর্থাৎ এখানে যদি ইকুয়াল থাকতো, অর্থাৎ বলতে পারতাম x = 0 বিন্দুতে এটা কি টেস্ট করতাম এখানে। আবার এখানে যদি ইকুয়াল থাকতো, তখন x = 0 বসিয়ে এখানে আমরা টেস্ট করতাম, কিন্তু এখানে ইকুয়াল নেই, এখানে ইকুয়াল নেই, তাহলে আমি বলতে পারি x = 0 বিন্দুতে কি বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন নয়, কারণ এটা সম্ভব না এখানে নির্ণয় করা। তারা বলতে পারে x = 0 বিন্দুতে কি ফাংশনটি বিচ্ছিন্ন, কারণ এখানে ইকুয়াল নেই, মানে বলতে পারবো না যে x = 0 বিন্দুতে এটা না x = 0 বিন্দুতে এটা, আমরা বলতে পারি ইকুয়াল নেই, তাহলে x = 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। যদি ফাংশনটি বিচ্ছিন্ন আমরা পাই, তাহলে আমাদের একটা সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে টেস্ট করতে হবে। এই সূত্রের মাধ্যমে যেহেতু ফাংশনটি বিচ্ছিন্ন পেয়েছি, তখন সূত্রটা কি f(0) অর্থাৎ x এর মান এখানে 0 = f(0 - প্লাস f(0 প্লাস) /2। এখন এটা সূত্রটা 0 - দ্বারা বোঝায় এখানে, সেটা হলো 0 থেকে কম, মাইনাস মানে কম, 0 থেকে কম অর্থাৎ এইটুক বোঝায়। তাহলে এইখানে আমরা x এর মান 0 বসাবো, x এর মান যদি 0 বসাই পাই পাবো, দেখো পাই। আবার 0 প্লাস অর্থাৎ 0 থেকে বড় x এর মান, তাহলে আমরা এখানে x এর মান 0 বসাবো, তাহলে x এর মান 0 বসালে কী হবে, পাই পাবো এখানেও, তাহলে 2π/2 কাটা, এখানে পাই থাকবে। এটা সবাই বুঝতে পারছো? এটা তোমার বিচ্ছিন্ন হলে আমাদের এই সূত্র ইউজ করতে হবে। তাহলে আমরা f(0) আমরা এটা মান পেয়ে গেছি কিন্তু। তো আমাদের এটা কত থেকে পেয়েছি আমরা, এটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন প্রথম টেস্ট করতে হবে, 8 আমাদের এই π²/8 নির্ণয় করার জন্য বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন টেস্ট করতে হবে। আর অবিচ্ছিন্ন ক্ষেত্রে আমি তোমাদের একটু পরে বুঝাবো,
এই অঙ্কটা করার পরে আমি অবিচ্ছিন্নটা বুঝাবো। তো দেখো, তো বিচ্ছিন্ন হলে আমাদের কি এভাবে বের করতে হবে, যেহেতু আমাদের x ইকুয়াল টু 0 ডাইরেক্ট দেওয়া নেই, তাহলে এভাবে আমার বের করতে হবে। এখন আমরা এই এফ অফ 0 মান কিন্তু এটা পেয়ে গেছি, পাই। এখন 5 নং হতে, 5 নং কোথায় আছে না, এই যেটা, এখানে আমরা 0 বসাবো 5 নংয়ে। তো এখানে যখন 0 বসাবো, cos 0 মান 1, cos এখানে 0 মান কত 1, এখানে x এর মান 0 বসালে 1, তাহলে আমরা কি পাবো, x এর মান 0 বসালে আমরা এটা পাবো। এখন এফ অফ 0 মান কত বেশি, পাইটা এখানে বসা দিব। এরপর আমরা এটা এই পাশে নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে। লসগু এখানে লসগু করলে কী পাবো, লসগু করলে π/2 পাবো লসগু করলে। এরপর কি করছে, এটা 4 হবে এখানে। আচ্ছা, তাকে এটাকে লসগু করলে আমরা পাবো π/2, আর এটা আমরা এই পাশে নিয়ে গেলে কী হবে, পাই হবে উপরে, আর এটা নিচে চলে গেলে 4 হবে, π²/8। তাহলে এটা আমাদের দেখাতে বলছিল প্রশ্নে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো বিচ্ছিন্ন হলে। এখন আমরা অবিচ্ছিন্ন যদি হয়, সেটা ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিই। সাপোজ এখানে একটা দেখো কোশ্চেন, দেখো যে অবিচ্ছিন্ন ক্ষেত্রে এখানে দেখো ইকুয়াল দেওয়া আছে, অর্থাৎ ডাইরেক্ট বলা আছে যে x ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের এফ অফ এক্স এর মান এটা। তাহলে এক্স এর মান এখানে 0 বসিয়ে কী পাবো, এফ অফ 0 মান π/2 পাবো। এখানে ডাইরেক্ট বলা আছে দেখো x ইকুয়াল টু 0 বিন্দুতে। তাহলে আমরা কী করব, তখন এই যে বলবো যে ফাংশনটি x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন, কারণ আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, তাই ডাইরেক্ট বলে দেবো অবিচ্ছিন্ন। আগেরটা ছিল না, কে তাই এখানে বিচ্ছিন্ন হয়েছিল আগেরটায়, আর এখানে বলা আছে এরকম, তাহলে বিচ্ছিন্ন হবে। আর বিচ্ছিন্ন কত বিন্দুতে, 0 বিন্দুতে। তাহলে এখানে আমরা যদি 0 বসাই, তাহলে আমরা কী পাবো, π/2 পাবো। তাহলে আমাদের এই ঝামেলাটার দরকার হয় না, তখন এই ঝামেলাটা আমাদের তখন প্রয়োজন নাই, কারণ তখন তো ডাইরেক্ট বলাই ছিল x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন। তাই আমাদের এই ঝামেলাটা তখন দরকার হতো না। আবার আরেকটা প্রশ্ন দেখি তোমাদের দেখাই, এখানে দেখো, এটাও দেখো, এখানে x এর মান 0 দেওয়া আছে, অর্থাৎ বলতে পারি এটা কি, এটাও কিন্তু তোমার অবিচ্ছিন্ন যেহেতু বলা আছে। তাহলে আমরা মানে এখানে যখন x ইকুয়াল 0 তখন এফ অফ x এর মান কত, 1 - x/5। তো x এর মান 0 বসলে কী পাবো, এফ অফ 0 মান 1 পাবো। দেখো এফ অফ 0 মান 1, এত ঝামেলা নাই কিন্তু আমাদের, অর্থাৎ আমাদের এই ঝামেলাটা দরকার হয় নাই তখন। সবাই বুঝতে পারছো? তোমরা একটা কাজ করবে, সেটা হলো তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখবা, যে এই নিয়মে দেখবা অনেক অঙ্ক আছে। তো তোমরা যদি এরকম টেস্ট করো বা দেখো, অনেক কিছু তোমরা বুঝতে পারবে যে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সম্পর্কে আমার সাথে মিল আছে দেখবে কথায়। তো তোমরা এগুলো দেখবে, এক্সাম্পল বিভিন্ন আছে। তো এই চ্যাপ্টারে অনেক এক্সাম্পল আছে, তো এতগুলো তোমাদের মনে রাখা সম্ভব না। জাস্ট নিয়মটা মনে রাখবে, যদি কোশ্চেন আনকমন চলে আসে মনে করো, তখন তোমরা এই নিয়ম অনুসারে দিয়ে দিবে। জাস্ট নিয়মটা মনে রাখবা এই চ্যাপ্টার। তো এতগুলো অঙ্ক করা সম্ভব না তোমাদের, কারণ অঙ্কগুলো বড় বড়। যদি আমি আরও 10টা অঙ্ক বেশি করাই এই চ্যাপ্টারের, তাহলে তো অনেক টাইম চলে যাবে, আর তোমার মনে রাখা সম্ভব না, কারণ জাস্ট নিয়মটা মনে রাখবে আমি যেগুলো অঙ্ক করে দিতে চাই সেগুলো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই করে দিও আরও বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য। আর যারা কোর্স করতে চাও, তারা আমার 014-064-86940 এই নাম্বারে কল দিবে। কোর্স ফি 420 টাকা।